আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। প্রতিদিনই ভোর হয়, সূর্য ওঠে, পাখি ডাকে, কিন্তু ব্যতিক্রমী ঘটনাও কিন্তু ঘটে। প্রতিদিনই ভোর হয়, সূর্য ওঠে, সত্য কথা। কারণ রাত্রের পরে সকাল, দিন, দিনের পরে আবার রাত্র। কিন্তু অনেকে সেই সূর্যের আলোটাও দেখতে পায় না, আবার অনেকেই পাখির সেই কিচিরমিচির শব্দগুলো শুনতে পায় না। কারণ যারা সেই ভোরের সময়টুকু ঘুমের ঘরে থাকে। আবার এমনও ব্যতিক্রমী ঘটনা ঘটে আমাদের প্রকৃতিতে যে ভোর হয়, সূর্য ওঠে, কিন্তু সূর্যকে আমরা দেখতে পাই না, যতই আমরা ভোরের আগে উঠি না কেন বা ভোরবেলায় উঠি না কেন। যেমন আজকের দিনটা, আজকে আমার যেখানে বসবাস, আজকে হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 4 তারিখ, সকাল 9:51। আমি কিন্তু ভোরেই ঘুম থেকে উঠছি। ভোরে ঘুম থেকে উঠছি বলতে আমি 6টার দিকে ঘুম থেকে উঠছি। এখন পর্যন্ত সূর্যের দেখা পেলাম না, কিন্তু সূর্য কিন্তু উঠছে। এমনকি পরিবেশটা দেখেন যে 10 হাত পরে কি সেটাও আমি দেখতে পাচ্ছি না, এত ঘন কুয়াশা। গাছের পাতা থেকে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়তেছে, এবং কি বলবো সেটাকে, কুয়াশা শিশিরের মতো, মানে বৃষ্টির মতো পড়তেছে। আপনি যদি খালি মাথায় যান, আপনার চুল কুয়াশা দিয়ে ভিজে যাবে, এরকম একটা পরিস্থিতি। দেখেন, হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে এসে কী কথা বলতেছি। অবশ্যই এই যে প্রথমে কথাগুলো বললাম, এইটার সাথে আমার আলোচনার অনেক মিল আছে, অনেক যোগসূত্র খুঁজে পাবেন। আমি আলোচনার সুবিধার্থে কথাগুলো বললাম। যে বিপ্লব, অনেকেই বলেন জুলাই আগস্ট হচ্ছে বিপ্লব, যেটাকে এখন বলা হইতেছে যে অভ্যুত্থান। হয়তো আরও কিছুদিন পরেও বলা হবে, বা এটা এখন আছে যে জুলাই আগস্ট আন্দোলন। আচ্ছা, যারা জুলাই আগস্ট বিপ্লব বলতেছেন বা বলছেন, তাদের কথা ধরে আমি আজকে বলবো যে জুলাই আগস্টের বিপ্লব এখন বিপ্লবীদেরই খাওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করবেন। দেখেন, আমি আজকের এই আলোচনাটি একটি শিরোনাম ধরে আলোচনা করার চেষ্টা করব। শিরোনামটা হলো হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতাকে আটকের পর নেতাকর্মীদের থানার সামনে অবস্থান। এটা হচ্ছে শিরোনাম। এই যে ঘটনাটি, আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম, যেখানে দেখিয়েছি যে হবিগঞ্জে থানাতে ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা এবং সাবেক মহান সমন্বয়ক, তিনি পুলিশের থানাতে ঢুকে পুলিশের সামনে টেবিল চাপড়িয়ে হুমকি ধামকি দিচ্ছেন। তিনি কিভাবে জুলাই আগস্ট আন্দোলনের সময় থানাতে অগ্নিসংযোগ, থানা থেকে লুটপাট, থানাতে ভাঙচুর, এবং ওই থানার এসআই সন্তোষ দাসকে কীভাবে অগ্নিসংযোগের মাধ্যমে প্রাণ কেড়ে নিয়েছেন, এরকম বর্ণনা তিনি ওই বক্তব্যের মাঝে দিয়েছেন। মানে ওই রেফারেন্স, ওই উদাহরণটা তিনি টেনেছিলেন যে তার সামনে যে পুলিশ অফিসার বা কর্মকর্তা বসে আছেন, তাকে ভয় ভীতি দেখানোর জন্য। এখন সেটা নিয়ে সারা বাংলাদেশে সেই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হলো। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী ভাইরাল হলো। সেই ভিডিও বা সেই ঘটনাটি নিয়ে আমরা কথা বলতে শুরু করলাম। পরিশেষে এখন পর্যন্ত যে নিউজটা, সেটা হলো যে তাকে পুলিশ হেফাজতে নিছেন, কিন্তু কোন মামলায় হেফাজতে নিছেন এখন পর্যন্ত পুলিশ সেটা পরিষ্কার করেনি। কিন্তু আমি যে শিরোনামটি বললাম একটা পত্রিকার, যে হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী নেতাকে আটকের পর নেতাকর্মীদের থানার সামনে অবস্থান, তার মানে এই যে নিউজটা, এই নিউজটা অনেক পত্রিকা এরকমভাবেও শিরোনাম করছেন যে ওই নেতার নাম হচ্ছে মাহাদি হোসেন। সে মাহাদি হোসেনকে গ্রেপ্তারের পরে তার অনুসারীরা থানাও ঘেরাও করছে, এরকম শিরোনামও অনেকে করছেন। প্রকৃতপক্ষে সেরকমই হয়েছে। ভিডিও ফুটেজ হয়তো বা আপনারাও দেখছেন যে সুন্দরভাবে তারা বলতেছেন তাদের মতো করে। সেখানেও পুলিশকে হুমকি দিয়েছে, আপনি কোন আইনে গ্রেপ্তার করছেন সেই আইন দেখান, আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, আপনি কিভাবে একজন বৈষম্যবিরোধীকে তুলে আনতে পারেন, আপনার এত বড় এইভাবে বক্তব্য তারা ওখানে। তার মানে কি? তার মানে তাদের কথাই এরকম। ওই যে ভাদাইমার একটা কৌতুক আমরা দেখছিলাম না, যে পুতুরা হাসো কেন, বলো মা, আমি তো হাসি না, আমার মুখই এরকম।
মানে দেখতে মনে হয় হাসতেছে। তো এই জুলাই আগস্টের যে নেতাদের আমরা দেখতেছি বা বৈষম্য বিরোধীর যে নেতাদের দেখতেছি, তাদের কথাই ওই রকম, মুখ দিয়ে তাদের শুধু হুমকি স্বরূপ বক্তব্যই বের হয়। মানে কথা যে ফুলঝুরি, কথা যে সকল কিছু করতে পারে, একটা ধারালো যে কোনো, আপনি কি বলবেন, ধারালো যে কোনো বস্তুর সে কথা যে ধারালো হতে পারে এটা তারা বোঝেন না বা তারা এটা জানেন না, এরকম হতে পারে। এখন আমি যেটা বললাম যে এই যে বিপ্লব, তথাকথিত বিপ্লব, এই বিপ্লব এখন বিপ্লবীকে খেয়ে ফেলতেছে, সেটার নমুনা আমি এই শিরোনাম দিয়ে শুরু করলাম। এই কথাটা কিন্তু 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ময়দানে খুব ভালোভাবেই আছে, যে বিপ্লব যদি অসম্পূর্ণ থেকে যায়, বিপ্লব যদি সম্পূর্ণ না হয়, আমি কিন্তু আবারও বলতেছি যে এটা কিন্তু তথাকথিত বিপ্লব, মানে কিছু মানুষ বিপ্লব বলেন, এটা কি তথাকথিত বিপ্লব? এই বিপ্লব যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে এই বিপ্লব কিন্তু বিপ্লবীদেরই কি খেয়ে ফেলবে, এবং এটা সত্য কথা। কিন্তু এই বিপ্লবীরা যারা নিজেদেরকে বিপ্লবী হিসাবে দাবি করেন, তারা এই বিষয়টা কিভাবে নিচ্ছে দেখেন। তারা হয়তো বা ভাবছিলেন যে যেহেতু এই যে আন্দোলনটা হয়েছে বা অভ্যুত্থান বা বিপ্লবটাও হয়েছে, সেটা তো প্রকৃতপক্ষেই হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং যেহেতু আওয়ামী লীগ বয়ান দিচ্ছেন, বক্তব্য করছেন যে তারাই মুক্তিযুদ্ধের ধারক বাহক, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, বহন করেন, এবং এই বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ হয় সেজন্য তারা কাজ করেন, সেহেতু এই বিপ্লবীরা মুক্তিযুদ্ধকেও শত্রু হিসেবে নিলেন, স্বাধীনতাকেও শত্রু হিসেবে নিলেন, সংবিধানকে শত্রু হিসেবে নিলেন, যার পরিপ্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা তথা ওই জুলাই আগস্ট আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মুখে কিন্তু আমরা একাধিক বক্তব্যের মাঝে শুনতে পেয়েছি যে তারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, এই ধরনের কথা কিন্তু তারা বলছে। এইখানে হলো তাদের বোঝার ভুল। এখানে বুঝতে তাদের হওয়া লাগতো, তাদের বোঝা উচিত ছিল যে তারা যে এই যে আন্দোলনে সফল হয়েছে, এই সফলটা কী জন্য হলেন। তারা সফলটা হয়েছেন, মানুষকে তারা আশ্বাস দিয়েছিলেন, মানুষকে তারা একটা সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছিলেন যে এই আন্দোলন যদি সফল হয় তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে। আমাদের দেশে তখনকার সময়ের যে পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিবেশ পরিস্থিতি ছিল সেইটা আরও উন্নত হবে, মানুষের জীবনমানের নিরাপত্তা থাকবে আরও বেশি, মানুষের জীবনযাত্রার মান সহজ এবং উন্নত হবে আরও বেশি, দেশের অর্থনৈতিক দিক দিয়েও অনেক এগিয়ে যাবে, মানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল দিকেই বাংলাদেশকে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে, এ ধরনের আশ্বাস বিশ্বাস দিছিলেন। তারা আশ্বাস বিশ্বাস দেওয়ার পরে যখন তারা নিজেরাই সেটা লঙ্ঘন করতে শুরু করলেন, যখন নিজেরাই দেশের ভেতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য তারাই কাজ করলেন, তারাই যখন মব বাহিনী গঠন করলেন, তারাই যখন মবকে বললেন প্রেশার গ্রুপ, তারা যখন বুলডোজার কর্মসূচি করলেন, তারা যখন অগ্নিকাণ্ড কর্মসূচি করলেন, ভাঙচুর লুটপাট করলেন, ভিন্ন মতের মানুষদেরকে দমন পীড়ন করা শুরু করলেন, তখন থেকেই কিন্তু তাদের যে একটা সুনজরে দেশের মানুষ তাকিয়েছিল সেই নজরটা মানুষ ঘোরাতে শুরু করলো, মানুষের নজরটা অন্য দিকে নিতে শুরু করলো, তাদের ধিক্কার ঘৃণা জানানো শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে এখন দেখেন বর্তমান সময় এই বিপ্লবীদেরকে বিপ্লবী খেয়ে দিচ্ছে। কিভাবে খেয়ে দিচ্ছে দেখেন, এই যে মাহাদি হোসেন, তিনি যে একজন জুলাই এই বিপ্লবের একজন নায়ক, অভ্যুত্থানের একজন নায়ক, আন্দোলনের একজন নায়ক, একজন সমন্বয়ক নায়ক, একজন বৈষম্য বিরোধী নায়ক নিজেকে তিনি দাবি করেন, তিনি আজকে গ্রেপ্তার। কী জন্য? এটা কিন্তু তিনি যে নিরপরাধ সেজন্য না, তিনি তার অতীতের কর্মকাণ্ড নিজের মুখে পুলিশের সামনে বসে, আদালতের মধ্যে, মিডিয়ার সামনে, জাতির সামনে তিনি অকপটে স্বীকার করলেন। এটা তিনি বুঝতেই পারলেন না যে তিনি তার অপকর্মের দায় নিজেই স্বীকার করতেছেন। তিনি মনে করলেন যে ওই ভয়টা তার সামনে বসা পুলিশ অফিসারকে তিনি দেবেন। কিন্তু দেখেন, আমি ওই ভিডিওতে শিরোনাম করছিলাম যে হাতে নাতে ধলা খেলো
জুলাই এই সন্ত্রাসীরা। তার যে বক্তব্য, তার যে কথা, সন্ত্রাসী সুলভ বক্তব্য, আজকে দেখেন তাকে ওই পুলিশই গ্রেপ্তার করলো। এখন আরেকটা বিষয় আমি দেখলাম, শাহবাগে এই 2-3 জন ছেলে পেলে তারা ধর্মঘট দিছে, শাহবাগ অবরোধ দিছে। 2 থেকে 3 জন, তার বেশি দেখলাম না। আর 2-1 জন যাই দেখলাম তারা ক্যামেরা ধরে আছে, তাদেরকে আমি ওই কাতারে রাখতে চাই না। অপরদিকে আর একটা ভিডিও আপনারা দেখছেন সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, কয়েকজন মানুষ, 10 থেকে 15 জন মানুষ রাস্তা অবরোধ করে সেখানে নামাজে বসছে, এরকম একটা ভিডিও দেখছেন। পাশে কয়েকজন নারী এবং কয়েকজন শিশু, তাদের হাতের লিফলেট নিয়ে তারা বসে আছে। নামাজ শেষ হবে, তারপরে তারা আবার রাস্তায় নামবে, আন্দোলন করবে। এই যে দৃশ্যটা, এই দৃশ্যপট দেখে আপনার কি মনে হয় যে এখনো সেই টাটকা, এখনো সেই তরতাজা আছে জুলাই? এখন তো সেই জুলাই আগস্ট তরতাজা নাই, এখন পতনের দ্বার প্রান্তে চলে গেছে। জুলাই আগস্ট এখন নিচ্ছিন্ন হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে। বাঙালি জাতি এটাকে আর কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। কেন? এই সমস্ত মেহেদী হাসানের মতো নেতাদের কারণে, তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত 16 মাস ধরে তারা করে আসতেছে। আজকে গ্রেপ্তার হয়েছে, আজকে আমি খুবই আনন্দিত। জানি না তাকে আবার জামিনও দেওয়া হইতে পারে, আমি সেটা নিয়েও কথা বলবো। তার কি জামিন হয় নাকি তার প্রকৃতপক্ষে আইনের প্রয়োগ হয় তার ক্ষেত্রে। আমি একটা কথা বলবো, এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ের বাংলাদেশ। এই বাংলাদেশ এক নদী রক্তের বিনিময়ের বাংলাদেশ। এই বাংলাদেশ 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ের বাংলাদেশ। এই বাংলাদেশের যে আইন, এই বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেটা সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 72-এর সংবিধান অনুযায়ী চলা বাংলাদেশ। এই আইনটা হতে হবে এই দেশের সকল মানুষের জন্য সমান। এই আইনের প্রয়োগটা হতে হবে প্রতিটা নাগরিকের সুরক্ষা নিশ্চিতের স্বার্থে। এই আইনটা হবে জুলাই যোদ্ধাদের জন্য যেমন সমান, এই আইনটা হবে 71-এর মুক্তিযুদ্ধের জন্য যেমন সমান, প্রতিটা মানুষের জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আজকে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, সেই জন্য জুলাই যোদ্ধাদের আপনি আইনের সহানুভূতি ফাঁক করে তাদেরকে হেফাজত করবেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জীবনকে ঝুঁকি নিয়ে যারা ঝাঁপিয়ে পড়ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজিত করতে, তাদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহার করবেন। এই আইনের আপনি অপব্যবহার করবেন যারা কথা বলতে চায় দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, দেশের পক্ষে, তাদের মুখ বন্ধ করার ক্ষেত্রে অপব্যবহার করবেন। এই আইন আপনি সংখ্যালঘু, এই আইন আপনি ভিন্ন মতের মানুষদের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার জন্য, মত প্রকাশ বন্ধ করার জন্য এই আইনের অপব্যবহার করবেন, আপনার পতন সুনিশ্চিত। খুবই নিকৃষ্টভাবে যেই করুক না কেন, হবে টুডে অ্যান্ড টুমোরো। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই মেহেদী হাসান তিনি নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছেন। আদালতে তিনি, থানার মধ্যে তিনি পুলিশের সামনে বসে মিডিয়াতে সেই ভিডিওগুলো আমরা দেখেছি। তার মাধ্যমে অনেক তথ্য বের হবে। শুধুমাত্র যে সেই ওসি এসআই সন্তোষ দাসকে তারা মেরেছে, হবিগঞ্জের থানায় আক্রমণ করছে, লুটপাট করছে, সেই জন্য নয়। সারা বাংলাদেশে যারা জুলাই আগস্ট আন্দোলনের সময় ধ্বংসযজ্ঞ চালাইছে, পুলিশ ফাঁড়িতে আক্রমণ করছে, সংখ্যালঘু নির্যাতন করছে, পুলিশ ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে, এই রাষ্ট্রীয় সম্পদে যারা বিনষ্ট করছে, প্রত্যেকের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনের সঠিক প্রয়োগ এই বাংলাদেশের মানুষ দেখতে চায়। যারা এটা করবে তাদেরকেই মানুষ সাধুবাদ দেবে, তাদেরকেই ধন্যবাদ জানাবে। আজকে দেখেন সেই আদালতেরই পুলিশদেরকে দেশের মানুষ ধন্যবাদ জানাইতেছে, দেশের মানুষ সাধুবাদ জানাইতেছে এবং বলতেছে তার যেন সঠিক আইনের প্রয়োগ তার ক্ষেত্রে যেন হয়, তিনি যেন তার কর্মের ফল ভোগ করেন। এটা দেশের মানুষ এখন দেখতে চাচ্ছে। যাই হোক, এই সমস্ত বিষয় দেখে আমার কাছে মনে হলো যে বিপ্লব এখন বিপ্লবীদের খাওয়া শুরু করেছে।
কারণ অসম্পূর্ণ কোনো কিছুই থাকে না, সম্পূর্ণ হয়। যখন প্রতারণার আশ্রয় নিল, যখন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই জুলাই আগস্টকে ব্যবহার করতে শুরু করলো, তখন এই জুলাই আগস্টই তাদের বিরুদ্ধে অবস্থান করছে, তারা বুঝতেই পারে নাই। যেটার প্রয়োগ তাদেরই নিয়োগ করা সরকারের আমলেই আমরা হতে দেখতেছি। ভবিষ্যতে জানি না এই জুলাই সন্ত্রাসীদের কি হবে, তবে এই কথাটা বলবো, এটা বাংলাদেশ। এটুকু আমাদের আশা, এটুকু আমাদের ভরসা যে বাংলাদেশের মানুষকে যেমন ভুল বোঝানো সহজ, বাংলাদেশের মানুষকে যেমন ভুল পথে পরিচালনা করা সহজ, ঠিক তেমনই এই বাংলাদেশের মানুষেরা খুব সহজেই বুঝতে পারেন যে তারা কি প্রতারিত নাকি তারা ভালো, তাদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে, তাদের সাথে কি প্রতারণা করা হয়েছে নাকি তাদেরকে সঠিক পথে পরিচালনা করা হয়েছে। এই জিনিসটা অন্য দেশের মানুষের চেয়ে আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক সহজেই বুঝতে পারেন এবং তারা প্রতিবাদ করতে শুরু করেন, কথা বলতে শুরু করেন, কেউ লেখনের মাধ্যমে, কেউ তার কথার মাধ্যমে, কেউ তার কাজের মাধ্যমে। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আস্থা। বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে থাকতে চায়, কোনো নৈরাজ্য চায় না। কোনো জুলাই সন্ত্রাসী যেন বাংলাদেশের মানুষের উপর কোনো আঙ্গুল উঠায়ে বেয়াদবি বা অশ্রাব্য শব্দে কথা বলতে না পারে, এটাই মানুষ চায়। বাংলাদেশের মানুষ তাদের প্রাপ্য সম্মান চায়, বাংলাদেশের মানুষ তারা শান্তিতে থাকতে চায়, আর কিছুই না। এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ চায় না যে আমাকে 10 কেজি চাউল কিনে দাও, আমার বাড়িতে বাজার করে দাও, আমার পকেটে টাকা নেই, এটা চায় না। তাদের প্রাপ্য সম্মান চায়। যখন আপনারা একটা আন্দোলন হয়েছে, সফল হয়েছে, একটা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, যখন দেশটাকে নিজের মতো ভাবা শুরু করছেন, দেশের প্রশাসনকে নিজের ভাবা শুরু করছেন, তখন আপনাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করা শুরু করছে, যেটার প্রতিফলন বোধহয় ঘটতে শুরু হয়েছে। যার কারণে আমি বললাম যে বিপ্লবীদের বিপ্লব এখন খেয়ে ফেলতেছে। সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা, অভিনন্দন, যাই বলি না কেন সেটা ছোট হয়ে যায়। আপনার গঠনমূলক মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।